বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে মাধ্যমিক শ্রেণীর রসায়ন বিজ্ঞান অংশে আমরা পর্যায় সারণী অংশ নিয়ে আমরা পরীক্ষা প্রস্তুতিমূলক ক্লাস করতে যাচ্ছি। এখানে আমাদের ফার্স্ট যে বিষয়টি আলোচনায় আসবে তা হলো এই অধ্যায় থেকে সম্ভাব্য কি প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে এবং সেই প্রশ্নগুলোর উপর আমি কিছু ধারণা ইনশাল্লাহ পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব যে অ্যান্সার গুলো কেমন হবে, এবং এর মাধ্যমে আমি আশা করছি যে এই প্রশ্নগুলো এবং এই অ্যান্সার গুলো যদি ধারাবাহিকভাবে আমরা ক্রমান্বয়ে আমাদের ভিতরে সাজায় নিতে পারি, ইনশাল্লাহ পরীক্ষাতে সুনির্দিষ্টভাবে অ্যান্সার করাটা আমাদের জন্য অনেক সহজ হবে এবং পরীক্ষার প্রতি যে উৎকণ্ঠা সেটিও অনেকটাই হ্রাস পাবে। তো ফার্স্ট আমাদের এই অধ্যায় থেকে সম্ভাব্য কি প্রশ্ন আসতে পারে। আমি প্রশ্ন তালিকায় একদম শুরুতে যে প্রশ্নটি রাখবো সেটি হলো গ অথবা ঘ নম্বরের জন্য, বিশেষ করে এই প্রশ্নটি, অর্থাৎ পারমাণবিক আকারের ক্রম, অথবা আমি আরেকটি বিশেষ শব্দ এখানে নেব, সেই শব্দটি হলো পরমাণুর আকার। এই যে পারমাণবিক আকার, এই শব্দটি যখন আমাদের এই শব্দটি উল্লেখ করে কোনো প্রশ্ন পরীক্ষায় থাকবে, তখন আমাদের ফার্স্ট কাজ হলো ওই মৌলগুলোকে ট্রেস করা, সেগুলো কোন পর্যায়ের কোন শ্রেণীর মৌল সেগুলোকে খুঁজে দেখা, এবং তার আঙ্গিকে আমাদের ফার্স্ট দুটি কৌশল মাথায় নেওয়া। একটি হলো পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে গেলে কি হয়, এক। 2 নম্বর হলো পর্যায় সারণীর একই শ্রেণীর উপর থেকে নিচের দিকে গেলে কি হয়। আমরা যদি এই দুইটি বিষয় মাথায় নিয়ে যদি এই আকারের ক্রম বা আকারের প্রশ্নটির ব্যাখ্যা দেই, ইনশাল্লাহ ব্যাখ্যা হয়ে যাবে। কিন্তু ফার্স্ট কাজ হলো আমাদের মৌলকে ট্রেস করতে হবে। ট্রেস করার জন্য আমাদের প্রথম যেটি প্রয়োজন তা হলো পর্যায় সারণীর প্রথম দ্বিতীয় শ্রেণী, ওইদিকে হলো তোমার 17, 18 শ্রেণী, অর্থাৎ 4টি শ্রেণী, আর পর্যায় হলো 1 থেকে 4 পর্যন্ত। স্পেশালি এই অংশটা আমাদের আয়ত্ত করতেই হবে। আরো ভালো হয় যদি আমাদের চার্টে যে 10টি অধাতু এবং 11টি ধাতুর বিষয় আমি উল্লেখ করে চার্ট লিখে দিয়েছিলাম, যদি 21টি মৌলের ওপর আমাদের ধারণাগুলো স্পষ্ট থাকে, তার পারমাণবিক সংখ্যা, এগুলোর ভর সংখ্যা, পর্যায় সারণীতে তার অবস্থান, আমি মনে করি যে এটি তোমার অনেক বেশি ভালো অ্যান্সার তৈরি করতে সাহায্য করবে। তো আমার প্রথম জানতে চাওয়া, এই যে XYZ আকারে যে সিম্বলিক অর্থে মৌলগুলো দেয়া আছে, আমরা কি ওই মৌলগুলোকে কি ট্রেস করতে পারছি? তো খালিদ এবং মাহমুদ দুইজনকে আমার প্রশ্ন। যেমন লেখা আছে এক্স মৌলটিকে ক্লোরিনের চাইতে 2টি প্রোটন কম আছে। আমার এখন প্রশ্ন হলো ক্লোরিনের প্রোটন সংখ্যা কত বলো তো, এটা কত নম্বর ক্লোরিন? 17 নম্বর মৌল। ফাইন, তাহলে 17-র চেয়ে 2টি প্রোটন কম, মানে তার আইডি নম্বর 2 কম, 15 তাহলে কি বলো তো? ফসফরাস। থ্যাংক ইউ। আচ্ছা, আর পর্যায় সারণীতে ক্যালসিয়ামের 4 ঘর ডানে অবস্থিত, পর্যায় সারণীতে ক্যালসিয়ামের 4 ঘর ডানে অবস্থিত ওয়াই মৌলটি, তার ওয়াই মৌলটি কোনটা হবে? ক্রোমিয়াম। ঠিক আছে। আর এই যে জেড, যেটা 4র্থ পর্যায়ের 2য় গ্রুপে অবস্থিত, কপার। 4র্থ পর্যায়ের 2 নম্বর গ্রুপ কেমন কপার হয়? 4র্থ তোমার পটাশিয়াম, 2য় মৌল হলো ক্যালসিয়াম। ওটা ভাবছি 11 স্যার। গ্রুপ নম্বর ওটা 11 না? না মানে ভুল করে ভাবছি, ওটা এখন মনে হচ্ছে স্যার 2 হবে, ওটা তাহলে ক্যালসিয়াম হবে স্যার। আচ্ছা, যদি ওটা 11 হয় তাহলে 11 হলে তুমি যেটা বলছো, হ্যাঁ 11 নম্বর মনে হয় কভারই আছে প্রথম। ইয়েস, কিন্তু এখানে তো রোমান সংখ্যা টার্ম দেখতেছি। হ্যাঁ তাই হবে স্যার। 2 আমি এখানে
আসলে গ্রুপ সংখ্যা, বুঝছো, গ্রুপ সংখ্যা প্রকৃতপক্ষে রোমান সংখ্যা দিয়ে আগে লেখা হতো, কিন্তু বর্তমানে তো গ্রুপ সংখ্যাগুলো সরাসরি 1 থেকে 18 পর্যন্তই লেখা হয়। কাজে প্রবলেমটা কিন্তু সেখানেও আছে। তো যাই হোক, আমার মনে হয় আমরা মূল মৌলগুলোকে ট্রেস করতে পারছি এবং সেখান থেকে মৌলগুলোর যে প্রকৃত অবস্থান সেটাও আমরা এখানে বের করে নিচ্ছি। এখন এই আকারের ক্রম নিয়ে কি কি প্রশ্নগুলো পরীক্ষায় আসে, আকারের ক্রমের সাথে রিলেটেড আরো যে ধর্মগুলো সেটি নিয়ে আমি এর সাথেই কথা বলে দিই। সেটি হলো যে ইলেকট্রন আসক্তি। একটু খুব সংক্ষেপে বলো তো ইলেকট্রন আসক্তিটা কি? কোন মৌল এর কন্ডিশন হলো সেটি যদি গ্যাসীয় অবস্থায় 1 মোল পরিমাণ ইলেকট্রন কি করবে, ত্যাগ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন, সেটা কি আয়নীকরণ শক্তি না? মনে পড়ে কি? শোনো, আমি একটু কৌশলগত ভাবে বলি। ইলেকট্রন ত্যাগ করলে শক্তি ইন করবে, কেমন অবস্থা, গ্যাসীয় অবস্থা, কি পরিমাণ, 1 মোল। ব্যাস, এই কয়টা জিনিস মনে রাখলে চট করে মনে থাকবে। আয়নীকরণ শক্তি ঠিক বিপরীত অবস্থা হবে হলো তোমার ইলেকট্রন আসক্তি। তাহলে আয়নীকরণ শক্তির ক্ষেত্রে কি হবে, ইলেকট্রন কোন পরিস্থিতিতে দ্রুত ইলেকট্রন ত্যাগ করে। দেখো এখানে বেসিকটা তুমি নিজের মনকে নিজে বুঝাবা, এটা মুখস্থ করার বিষয় নয়। আমি এখানে কিছু ছবি আঁকাচ্ছি, এই ছবিতেই তোমরা অ্যান্সারটা দিতে পারবা। এটা হলো ধরো একটি যেটা তোমার বইয়েতে আছে, আমি বইয়ের মতো করে একটু আঁকে দিচ্ছি। ডান থেকে এটা কি, বাম থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার কি ক্রমান্বয়ে বড় হয়। এই বিষয়টা এরকম না? আমার প্রশ্ন হলো যে এটা কি বড় হবে না ছোট হবে? আমি দেখি আমি কি ভুল আঁকাচ্ছি, মনে হয় ভুল আঁকাইনি। বড় ছোট হবে স্যার, ছোট হবে, ছোট হবে। বাম থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার ছোট হবে। ইয়েস, আমি ছোট করে দিচ্ছি। হ্যাঁ, হ্রাস পাবে, পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পাবে। আচ্ছা, এটা এটা অর্থে আরো ছোট, তারপরে আরো ছোট, এবং শেষে ধরো একটা বিন্দুর মতো হয়ে গেল। যাই হোক, আমার কথা হলো এটি কেন হচ্ছে। আমরা আমরা একটা মৌলের বেলায় একটু দেখি। ধরো এটার হলো নিউক্লিয়াস, বাহিরে বিভিন্ন খোলক আঁকাচ্ছি। প্রথম খোলক, এরপর দ্বিতীয় খোলক, এরপর তৃতীয় খোলক, এরপর চতুর্থ খোলক, 4টেই থাকো। একটার মধ্য দিয়ে তোমরা একটু বোঝার চেষ্টা করবা যে আমি ইলেকট্রনকে প্রতিস্থাপন করছি। এই প্রথমে মনে করো ইলেকট্রন আছে প্রথম কক্ষপথে, শুধু এখানেই আছে। ভেতরে কিন্তু প্রোটন আছে, এই যে প্লাস হিসেবে ভাবো এটাকে, এই যে প্রোটন এখানে প্লাস আকারে আছে। আমার প্রশ্ন হলো এই যে ভেতরে যদি ইলেকট্রন থাকে, এই প্রোটন দ্বারা কি এই ইলেকট্রনটা খুব দ্রুত আকর্ষিত হবে কিনা? হ্যাঁ, আকর্ষিত হবে না? আচ্ছা, এই ইলেকট্রন ত্যাগ করা কিন্তু খুবই কঠিন। কিন্তু যদি ইলেকট্রন আরেকটু দূরে থাকে, ধরো আমি এমন একটা পরমাণু নিয়েছি যার ইলেকট্রনের খোলক 2টা, তার সর্বস্থরে ইলেকট্রন দূরে আছে, তাহলে এই ইলেকট্রন কি, এই ধরো এটা এ ইলেকট্রন, এটা হলো বি ইলেকট্রন, এ এবং বি দুই জনকেই ত্যাগ করার জন্য বলা হলো। তাহলে এই পরমাণুর পক্ষে কোন ইলেকট্রন ত্যাগ করা সহজ, এ ইলেকট্রন না বি ইলেকট্রন? বি ইলেকট্রন। বি ইলেকট্রন, কারণ বি ইলেকট্রনটা কেন্দ্রের প্রোটন থেকে একটু দূরে অবস্থান করছে। আমি কি ঠিক বললাম? আচ্ছা, আবার আসো যে আরেকটি ইলেকট্রন সি,
এটা আরো 3 নম্বর কক্ষপথে অবস্থান করছে। আরেকটি ইলেকট্রন হলো ডি, এটা 4 নম্বর কক্ষপথে অবস্থান করছে। এখন এই যে এবিসিডি এই 4টি ইলেকট্রনের মধ্যে কোন ইলেকট্রন খুব দ্রুত এই ত্যাগ করতে পারবে? ডি। ডি। কারণটা কি? কারণ এর সর্ববহিস্থ স্তর কি হবে, কেন্দ্রের প্রোটন থেকে কি অনেক বেশি দূরে অবস্থান করছে না? হ্যাঁ। তাহলে পরমাণুর আকার বড় হলে কি ইলেকট্রন দ্রুত ত্যাগ করে নাকি? যে ইলেকট্রন দ্রুত ত্যাগ করে তার মানে কি ইলেকট্রন ত্যাগ করতে তার শক্তি কম লাগে। শক্তি কম লাগা মানে তার আয়নীকরণ শক্তি কম। এভাবে তো পড়ছি পড়াগুলো, মনে পড়ে কি? হ্যাঁ জি। আচ্ছা, আয়নীকরণ শক্তি ঠিক বিপরীত অবস্থা কি? ইলেকট্রন আসক্তি না? হ্যাঁ। আচ্ছা, আমি কিন্তু এই দেখো সাজেশনের সাথে তোমার পড়াটাও একটু মনে করে দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, তড়িৎ ঋণাত্মকতা এই বিষয়টা কি ছিল? আমার মনে হয় সবচেয়ে ভালো উদাহরণ হয় পানির উদাহরণ। আমি পানির উদাহরণটা দিচ্ছি, একটু লক্ষ্য করো। পানিতে এই অক্সিজেনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করছে, প্রকৃতপক্ষে এখানে এই ইলেকট্রন জোড়া দুইজনই মিলে শেয়ার করার কথা। এখানে ইলেকট্রন জোড়া দুইজন মিলেই শেয়ার করার কথা, কিন্তু অক্সিজেন এই ইলেকট্রনকে খুব পছন্দ করে, সেই কারণে অক্সিজেন এই ইলেকট্রনকে কাছে ডাকে নেয় এবং 2 ইলেকট্রন কাছে ডাকে নেওয়াতে হয় আংশিকভাবে ঋণাত্মক আয়ন। আর হাইড্রোজেন গুলো ইলেকট্রনের এই আভা থেকে দূরে সরে যাওয়াতে এটা হয় আংশিকভাবে প্লাস। মনে পড়ে কি এই ধরনের অপশন পড়নি? তাহলে এটার নাম হলো তড়িৎ ঋণাত্মকতা। এখানে ইলেকট্রন দুইজনই শেয়ার করছে, কিন্তু এক পক্ষটা অধিক ঋণাত্মক বলে সে বেশি ইলেকট্রনকে তার কাছের দিকে টানছে। সেই মৌলটিকে, এটা তোমার হলো কি অক্সিজেন। অক্সিজেন ইলেকট্রনকে অনেক বেশি ভালোবাসে, ইলেকট্রনের প্রতি তার আসক্তি অনেক বেশি, সে কারণের জন্য সে ইলেকট্রনকে কাছে ডেকে নেয়। অন্যদিকে হাইড্রোজেনের সেটি কম। বিষয়টি কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা তড়িৎ ঋণাত্মকতা। মনে করে দেখো, ওখানে মূল বই খুলে দেখো, সেভাবেই লেখা আছে। তাহলে আমি এই আকারের সাথে অপশন করে আমরা 3টা জিনিস অলরেডি পড়ে ফেললাম: ইলেকট্রন আসক্তি, তারপরে হলো তোমার আয়নীকরণ শক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা। এইগুলোর ব্যাখ্যা দিয়ে আমরা অটোমেটিক্যালি প্রশ্ন দেবো। আর ওখানে ওর সাথে রিলেটেড আরেকটি প্রশ্ন পরীক্ষায় আসে, সেটা মনে হয় 1টা কি 2টা বোর্ডে আসছে। এটি হলো পরমাণু আকারের সাথে তোমার হলো বিক্রিয়াতে সক্রিয়তার ক্রম, অর্থাৎ কার সক্রিয়তা কেমন সেটার উপর ভিত্তি করে প্রশ্ন পরীক্ষায় আসে। এই আকারের সাথে মূলত এই 3-4টে ফ্যাক্টরকে যোগ করে পরীক্ষায় প্রশ্ন আসে, এবং এখানে তোমার এই গ এবং ঘ নম্বরে প্রায় 70% প্রশ্নই তুমি এই প্রশ্নের আলোকে পেয়ে যাবে। তুমি এই মুহূর্তেও যদি তুমি বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো যদি তুমি নিজে টালি করো, আমার এই পার্সেন্টেজের সাথে তুমি আশা করি একমত হবে। প্রায় 60% প্রশ্নে তুমি যেটি পাবা সেটা হলো পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। আমি অবস্থান নির্ণয় নিয়ে পরবর্তী টপিকসে গিয়ে কথা বলছি। তাহলে আমাদের আকার কেন্দ্রিক যে মূল আলোচনাটি সেটা এখানে সমাপ্ত হলো।